আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মোহাম্মদ, আপনি কি লাইনে আছেন? আপনি দেখেন তো গ্রুপে দেখেন তো দেখা যাচ্ছে কিনা। হ্যালো, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহাদিল দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। মাইমুনা দেখতে পাচ্ছেন? মাইমুনা দেখতে পাচ্ছেন? প্লিজ একটু কমেন্ট করেন, শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, শুনতে পাচ্ছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন কলেজের অনার্স থার্ড ইয়ার ম্যাথমেটিক্সের শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, রাঙ্গুনিয়া সরকারি কলেজ। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি।
বাংলাদেশের আনাচে কানাচে যেসব শিক্ষার্থীরা ভালো শিক্ষকের অভাব বোধ করায় তাদের অনুরোধ রক্ষার্থে আমরা আজকের অনলাইন ক্লাস। একটু সিলেবাস সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। অনার্স থার্ড ইয়ারে মোট 7 সাবজেক্ট। 1 নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি। 2 নাম্বার কমপ্লেক্স অ্যানালাইসিস। 3 নাম্বার রিয়েল অ্যানালাইসিস। 4 নাম্বার নিউমেরিক্যাল অ্যানালাইসিস। 5 নাম্বার লিনিয়ার প্রোগ্রামিং। 6 নাম্বার মেকানিক্স। 7 নাম্বার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আপনারা কি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আমাদের এই 7টা সাবজেক্ট নিয়ে অনার্স থার্ড ইয়ারের কোর্সটা গঠিত। আজকে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি। এই সাবজেক্টটা খুব সহজ একটা সাবজেক্ট নাম্বার তোলার জন্য। এই সাবজেক্টটার অ্যাপ্লিকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে বিভিন্ন কাজে এই সাবজেক্টটা ইউজ হয়। রিলেটিভিটি তথা আপেক্ষিকতা, রিলেটিভিটিতে এই সাবজেক্টটা ইউজ হয়। ভেক্টরের বিভিন্ন শাখায় এই সাবজেক্টটা ইউজ হয়। ফিজিক্সের বিভিন্ন শাখায় এই সাবজেক্টটা ইউজ হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রির সংজ্ঞা দেওয়ার আগে 2-একটা জিনিস জেনে নিই। 1 নম্বর হচ্ছে প্লেন কার্ভ। আরেকটা হচ্ছে স্পেস কার্ভ। আরেকটা হচ্ছে প্লেন, আরেকটা হচ্ছে সারফেস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? প্লেন কার্ভ হচ্ছে যে বক্ররেখা সাদা একটা প্লেনে এভাবে ড্র করা হয়, এই টাইপের প্লেনকে বলবো আমরা প্লেন কার্ভ। আর স্পেস কার্ভ হচ্ছে যেমন স্প্রিং, শূন্যের মধ্যে খালি স্পেসের মধ্যে একটা যদি আমরা স্প্রিং ড্র করি, যেমন এরকম, এই কার্ভটা হচ্ছে স্পেস কার্ভ। যেমন দেখুন, আমি এখানে একটা তার নিলাম, এই তারটা শূন্যের মধ্যে এভাবে করে বাঁকা করা অবস্থায় আছে, এই তারটা হচ্ছে একটা স্পেস কার্ভ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্লেন কার্ভ এবং স্পেস কার্ভ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা প্লেন এবং সারফেস নিয়ে একটু কথা বলি।
প্লেন হচ্ছে যেমন এই সাদা বোর্ড, এই সাদা বোর্ডের উপরে আমরা দুটা বিন্দু ড্র করলাম। এই দুটা বিন্দু সংযোগ করার পরে যে সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখা যদি সম্পূর্ণভাবে কোন একটা সারফেসে বা কোন একটা তলে যদি অবস্থান করে, আমরা সেই তলটাকে বলবো প্লেন বা সমতল। আর যদি সম্পূর্ণভাবে লাই না করে এই সরল রেখাটা, ওই তলটাকে বলবো আমরা বক্রতল বা সারফেস। এবার আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রির ডেফিনিশনে যাচ্ছি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা। ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে একটা ম্যাথমেটিক্সের শাখা, যে শাখাতে আমরা স্পেস কার্ভ, তার মানে শূন্যের মধ্যে যেসব বক্ররেখা এবং সারফেস বক্রতল নিয়ে আমরা আলোচনা করব। উইথ দ্য হেল্প অফ ভেক্টর, আমরা ভেক্টরের সাহায্য নেব। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্য নেব, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্য নেব। ম্যাথমেটিক্সের সেই শাখাটাকে বলবো আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আবার বলছি, differential geometry is one of the branch of mathematics. Differential geometry হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা শাখা, in which যেখানে we study, আমরা আলোচনা করব about the space curve and surface with the help of vectors, differential calculus, integral calculus. Then that branch of mathematics is known as differential geometry. আপনারা কি শুনতে পাচ্ছেন? ওই লাইটটা একটু পড়। তো আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রির ডেফিনিশন দিলাম। প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি কত প্রকার? প্রিয় শিক্ষার্থী, ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আর একটা হচ্ছে গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। একটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি, একটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, differential geometry has two branches, but two types of differential geometry such as, এক নম্বর হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আর একটা হচ্ছে গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর বাংলা হচ্ছে স্থানিক অন্তরক জ্যামিতি, আর গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে সামগ্রিক অন্তরক জ্যামিতি। প্রিয় শিক্ষার্থী, আমরা লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রির ডেফিনিশন দিচ্ছি। লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটা ব্রাঞ্চ, একটা শাখা, যে শাখায় স্পেস কার্ভ, সারফেস, এদের বিভিন্ন প্রপার্টি আমরা বিভিন্ন পয়েন্টে তথা স্থানে স্থানে আলোচনা করব। ডিফারেন্সিয়াল জিওমেট্রির সেই শাখাটাকে বলবো লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি,
ডিফারেন্সিয়াল জিওমেট্রি দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর একটা হচ্ছে গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটা শাখা, যে শাখায় বিভিন্ন স্পেস কার্ভ এবং বিভিন্ন সারফেসের বিহেভিয়ার, আচরণ তথা এদের প্রপার্টি বিভিন্ন পয়েন্টে আমরা আলোচনা করব। ডিফারেন্সিয়াল জিওমেট্রির সেই শাখাটাকে বলবো লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আর গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির অ্যানাদার আরেকটা শাখা, যে শাখায় স্পেস কার্ভ এবং সারফেসের বিহেভিয়ার তথা তাদের বিভিন্ন প্রপার্টিস সামগ্রিকভাবে আমরা আলোচনা করব, বিভিন্ন পয়েন্টে নয়। ডিফারেন্সিয়াল জিওমেট্রির সেই শাখাটাকে বলবো গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সিলেবাসে যে ডিফারেন্সিয়াল জিওমেট্রির কথা বলেছে সেটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে আমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় আছে। আমাদের সিলেবাসে আছে 1 নম্বর কার্ভস ইন স্পেস, সংক্ষেপে বলা হয় স্পেস কার্ভ। 2 নম্বর হচ্ছে সারফেস। 3 নম্বর লোকাল নন ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সারফেস, নন ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সারফেস। এই 3টা অধ্যায়ের সমন্বয়ে আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টটা গঠিত। প্রিয় শিক্ষার্থী, আবার কথাগুলো রিপিট করি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা, যে শাখায় আমরা স্পেস কার্ভ, সারফেসের বিহেভিয়ার তথা প্রপার্টিস গুলি আলোচনা করব। ভেক্টরের সাহায্য নিয়ে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্য নিয়ে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্য নিয়ে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তাকেই ডিফারেন্সিয়াল জিওমেট্রি বলা হয়। ডিফারেন্সিয়াল জিওমেট্রি দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর একটা গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটা শাখা, যে শাখায় স্পেস কার্ভ এবং সারফেসের বিহেভিয়ার তথা তাদের বিভিন্ন প্রপার্টি আমরা বিভিন্ন পয়েন্টে আলোচনা করব। ডিফারেন্সিয়াল জিওমেট্রির সেই শাখাটাকে বলবো আমরা লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আর গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরো একটা শাখা, যে শাখায় স্পেস কার্ভ, সারফেস, তাদের বিহেভিয়ার এবং তাদের বিভিন্ন প্রপার্টিগুলি আমরা সামগ্রিকভাবে আলোচনা করব। ডিফারেন্সিয়াল জিওমেট্রিকে বলা হয়, সেই ডিফারেন্সিয়াল জিওমেট্রিকে বলা হয় গ্লোবাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আমাদের থার্ড ইয়ারের যে সিলেবাসে ডিফারেন্সিয়াল জিওমেট্রির কথা বলেছে সেটি হচ্ছে লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি নামক সাবজেক্টটি কয়টা অধ্যায়ের সমন্বয়ে গঠিত? 1 নম্বর কার্ভস ইন স্পেস, সংক্ষেপে স্পেস কার্ভ, বাংলায় স্পেস বক্ররেখা বলা হয়। 2 নম্বর সারফেস। সারফেস মানে হচ্ছে বক্রতল
তথা পৃষ্ঠতল, লোকাল ইন্ট্রিনসিক প্রপার্টিজ অফ সারফেস, স্থানিকভাবে সারফেসের বিভিন্ন প্রপার্টি, এই তিনটা অধ্যায়ের সমন্বয়ে আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি গঠিত। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই কার্ভস ইন স্পেস নামক চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে কার্ভস ইন স্পেস। চ্যাপ্টারের নাম হচ্ছে কার্ভ ইন স্পেস, সংক্ষেপে স্পেস কার্ভ বলা হয়। দেখতে পাচ্ছেন কিনা? মাঝে মাঝে আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী, একটা চিত্র আমরা ড্র করব। টোটাল ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্রথম অধ্যায় তথা স্পেস কার্ভ নামক অধ্যায়টি তিনটা এলিমেন্টস এর উপরে এস্টাবলিশড। এখন আমরা একটা চিত্র ড্র করব। এই চিত্রের মধ্যে সেই কাঙ্ক্ষিত এলিমেন্টস তিনটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ধরে নেন এটা একটা স্পেস কার্ভ। শূন্যের মধ্যে আমি একটা বক্ররেখা ড্র করলাম। এই বক্ররেখার উপরে আমি একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। একটা সরল রেখা আমি এমন ভাবে পি বিন্দুতে ড্র করলাম যেন সেই সরল রেখাটা এই বক্ররেখাটাকে স্পর্শ করে। তাহলে এই সরল রেখাটাকে বলা হয় ট্যানজেন্ট লাইন, স্পর্শক রেখা। এই ট্যানজেন্ট লাইনকে সংক্ষেপে আমরা টি দ্বারা ডিনোট করি। যে সরল রেখাটা ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে, সেই সরল রেখাটাকে এই স্পেস কার্ভের নরমাল তথা অবিলম্ব বলা হয়। এবার লক্ষ্য করুন, আমার এই কলমটা এভাবে সেট করলাম। এই কলমটা ট্যানজেন্টের সাথেও লম্ব, নরমালের সাথেও লম্ব, তাহলে দুটার সাথে লম্ব। তাহলে এই কলমটাকে আমরা বাইনরমাল বলবো, দ্বি অবিলম্ব। আমি তার শূন্যের মধ্যে ড্র করতে পারছি না, এভাবে করে ড্র করলাম। এটা হচ্ছে বাইনরমাল। এটা ট্যানজেন্ট, এটা নরমাল, এটা বাইনরমাল। মনে রাখবেন, এক্স অক্ষের পরে আমরা ওয়াই অক্ষ বলি, ওয়াই অক্ষের পরে জেড অক্ষ বলি। এভাবে সিরিয়াল মেনটেন করা লাগবে। ঠিক একইভাবে ট্যানজেন্টের পরে নরমাল হয়, নরমালের পরে বাইনরমাল হবে। এভাবে সিরিয়ালটা মেনটেন হবে। আপনারা ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর ধরে নেবেন ছোট হাতের টি, নরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের এন, বাইনরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের বি। প্রিয় শিক্ষার্থী, যেরকম আপনারা এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ড্র করেন, এই তিনটা অক্ষের অ্যালং এ বা এই তিনটা অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর আপনারা আই, জে, কে ইউজ করতেন, সেভাবেই এই তিনটা লাইনের অ্যালং এ ইউনিট ভেক্টর হচ্ছে টি এন বি। ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের টি, নরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের এন, বাইনরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের বি। যেরকম এক্স অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের আই, ওয়াই অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের জে, জেড অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের কে। ঠিক একইভাবে ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের টি, নরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের এন, বাইনরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর ছোট হাতের বি। এখানে আই, জে, কে যেরকম বিহেভিয়ার তাদের, ঠিক একইভাবে টি এন্ড বি এর বিহেভিয়ার সেম।
x অক্ষের এলংয়ে i, y অক্ষের এলংয়ে j, z অক্ষের এলংয়ে k, এই তিনটা ইউনিট ভেক্টরের বিহেভিয়ার আচরণ যেরকমই টেনজেন্ট নরমাল বাইনরমালের এলংয়ে ইউনিট ভেক্টর t and b এদের বিহেভিয়ার সেম একই। প্রিয় শিক্ষার্থী, x অক্ষ, y অক্ষ, z অক্ষ এই তিনটা অক্ষকে বলা হয় রেক্টেঙ্গুলার অ্যাক্সেস বা কার্টেসিয়ান অ্যাক্সেস। ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে টেনজেন্ট, নরমাল, বাইনরমাল এই তিনটা লাইনকে বলা হয় ফান্ডামেন্টাল লাইনস। আবার বলছি, x অক্ষ, y অক্ষ, z অক্ষ কোঅর্ডিনেট সলিড জিওমেট্রির ক্ষেত্রে যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম 3 ডাইমেনশনাল জিওমেট্রি, ওখানে x অক্ষ, y অক্ষ, z অক্ষকে আমরা রেক্টেঙ্গুলার অ্যাক্সেস বলতাম। ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে টেনজেন্ট, নরমাল, বাইনরমাল এই তিনটা লাইনকে বলা হয় ফান্ডামেন্টাল লাইনস, মৌলিক রেখা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে তিনটা প্লেন ড্র করব। আপনারা জানেন অনার্স ফার্স্ট ইয়ারে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে পড়ছিলেন যে প্লেনে x অক্ষ, y অক্ষ অবস্থান করে সেই প্লেনটার নাম হচ্ছে XY প্লেন। যে প্লেনে y অক্ষ এবং z অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় YZ প্লেন। যে প্লেনটাতে x অক্ষ এবং z অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় ZX প্লেন। কি শিক্ষার্থী দেখা যাচ্ছে? আবার বলছি, যে প্লেনে x অক্ষ, y অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় XY প্লেন। যে প্লেনে y অক্ষ, z অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় YZ প্লেন। যে প্লেনে x অক্ষ এবং z অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় ZX প্লেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে আসি। যে প্লেনে টেনজেন্ট এবং নরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় অস্টিওলোটিং প্লেন বা স্পর্শক তল, এই টাইপের একটা বাংলা। আবার বলছি, যে প্লেনে টেনজেন্ট এবং নরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় অস্টিওলোটিং প্লেন। যে প্লেনে নরমাল এবং বাইনরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় নরমাল প্লেন। যে প্লেনে টেনজেন্ট এবং বাইনরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় রেকটিফাইং প্লেন। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, যে প্লেনে টেনজেন্ট এবং নরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় অস্টিওলোটিং প্লেন। যে প্লেনে নরমাল এবং বাইনরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় নরমাল প্লেন। যে প্লেনে টেনজেন্ট এবং বাইনরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় রেকটিফাইং প্লেন। আবার বলছি, যে প্লেনে টেনজেন্ট এবং নরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় অস্টিওলোটিং প্লেন। OSCULATING, অস্টিওলেটিং প্লেন। যে প্লেনে নরমাল এবং বাইনরমাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় নরমাল প্লেন। যে প্লেনটাতে টেনজেন্ট এবং বাইনরমাল অবস্থান করে আমরা সেই প্লেনটাকে বলবো রেকটিফাইং প্লেন। প্রিয় শিক্ষার্থী, আমরা XY
প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন, এই তিনটা প্লেনকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় রেক্টেঙ্গুলার প্লেনস। ঠিক একইভাবে অস্কুলেটিং প্লেন, নর্মাল প্লেন, রেক্টিফাইং প্লেন, এই তিনটা প্লেনকে ডিফারেন্সিয়াল জিওমেট্রির ভাষায় বলা হয় ফান্ডামেন্টাল প্লেনস, মৌলিক তল। আবার বলছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটাকে সলিড জিওমেট্রির ভাষায় বলা হয় রেক্টেঙ্গুলার অ্যাক্সেস। আর টেনজেন্ট, নর্মাল, বাইনর্মাল, এই তিনটা লাইনকে ডিফারেন্সিয়াল জিওমেট্রির ভাষায় বলা হয় ফান্ডামেন্টাল লাইনস। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর যেরকম আই, জে, কে, ঠিক একইভাবে টেনজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি, নর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর এন, বাইনর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর বি, সেরকমই ইউনিট ভেক্টরস। যে প্লেনে এক্স অক্ষ এবং জেড অক্ষ অবস্থান করে সেই প্লেনটার নাম হচ্ছে ওয়াই জেড প্লেন। যে প্লেনে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলবো আমরা এক্স ওয়াই প্লেন। যে প্লেনে জেড অক্ষ এবং এক্স অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলবো আমরা জেড এক্স প্লেন। ঠিক একইভাবে যে প্লেনে ট্যানজেন্ট এবং নর্মাল অবস্থান করে সেই প্লেনটাকে বলবো অস্কিউলেটিং প্লেন। যে প্লেনে নর্মাল এবং বাইনর্মাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় নর্মাল প্লেন। যে প্লেনে ট্যানজেন্ট এবং বাইনর্মাল অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় রেক্টিফাইং প্লেন। প্রিয় শিক্ষার্থী, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেনকে সলিড জিওমেট্রির ভাষায় বলা হয় কোঅর্ডিনেট প্লেনস। ঠিক একইভাবে অস্কুলেটিং প্লেন, নর্মাল প্লেন, রেক্টিফাইং প্লেন, এই তিনটা প্লেনসকে ডিফারেন্সিয়াল জিওমেট্রির ভাষায় বলা হয় ফান্ডামেন্টাল প্লেনস। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন এক্স ওয়াই প্লেনে এক্স এবং ওয়াই এর মান থাকে, জেড এর মান 0, এই কারণে এক্স ওয়াই প্লেনের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু 0। ঠিক একইভাবে যে প্লেনে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ অবস্থান করে সেই প্লেনটাকে বলা হয় জেড এক্স প্লেন। জেড এক্স প্লেনে জেড এবং ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেনে ওয়াই এবং জেড এর মান থাকবে, এক্স এর মান 0, এই জন্য ওয়াই জেড প্লেনের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। জেড এক্স প্লেনে জেড এবং এক্স এর মান থাকবে, ওয়াই এর মান 0, এই জন্য জেড এক্স প্লেনের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এক্স ওয়াই প্লেনের সমীকরণ জেড ইকুয়াল টু 0, ওয়াই জেড প্লেনের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, জেড এক্স প্লেনের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। এই তিনটা রেক্টেঙ্গুলার প্লেনসের নিজস্ব ইকুয়েশন যেরকম বিদ্যমান, যেরকম আছে আমরা জানি, ঠিক একইভাবে অস্কুলেটিং প্লেনের একটা সমীকরণ আছে, আমরা সমীকরণ ডিরাইভ করব। নর্মাল প্লেনেরও একটা সমীকরণ আছে, আমরা সেই সমীকরণ ডিরাইভ করব। রেক্টিফাইং প্লেনের সমীকরণ আছে, আমরা রেক্টিফাইং প্লেনের সমীকরণ ইনশাআল্লাহ বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি ওই চ্যাপ্টারের নাম হচ্ছে কার্ভস ইন স্পেস তথা স্পেস কার্ভ। এখানে স্পেস কার্ভের এই যে ধরেন একটা কার্ভ ড্র করলাম, ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে স্পেস কার্ভ যদি ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন তাহলে দুভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। একটা হচ্ছে আর ইকুয়াল টু আর অফ এস, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু আর অফ ইউ।
আমরা স্পেস কার্ভের সমীকরণ দুইভাবে এখানে রিপ্রেজেন্ট করব। দেখা যাচ্ছে কিনা? আপনারা মাঝে মাঝে কমেন্টস করবেন। স্পেস কার্ভের সমীকরণ আমরা ভেক্টরের সাহায্যে দুভাবে রিপ্রেজেন্ট করব। আপনি স্পেস কার্ভের সমীকরণ ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারেন, কার্টেসিয়ান ফরম্যাটে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, প্যারামেট্রিক ফরম্যাটে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। আমরা এখানে সবসময় ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করব। স্পেস কার্ভের সমীকরণ ভেক্টরের সাহায্যে এই দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে r ইকুয়াল টু r অফ s, আর একটা হচ্ছে r ইকুয়াল টু r অফ u। এখানে s এবং u এই দুটো হচ্ছে প্যারামিটার, বাংলায় বলা হয় পরামিতি। প্রিয় শিক্ষার্থী, প্যারামিটার বা পরামিতি কাকে বলে? প্যারামিটার বা পরামিতি হচ্ছে এখানে s এবং u এই দুটো হচ্ছে প্যারামিটার তথা পরামিতি। পরামিতি তথা প্যারামিটার কাকে বলে আমি ডেফিনিশন দিচ্ছি। প্যারামিটার বা পরামিতি হচ্ছে যখন কোন কনস্ট্যান্টকে নির্দিষ্ট একটা শর্তের অধীনে ভেরিয়েবল হিসাবে আমরা কনসিডার করে নেব, আমরা সেই কনস্ট্যান্টটাকে বলবো প্যারামিটার। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, কোন কনস্ট্যান্টকে যখন নির্দিষ্ট একটা শর্তের অধীনে ভেরিয়েবল হিসাবে কনসিডার করে নেব, আমরা সেই কনস্ট্যান্টটাকে বলবো প্যারামিটার বা পরামিতি। এখানে s এবং u এই দুটো হচ্ছে প্যারামিটার তথা পরামিতি। এবার প্রশ্ন হচ্ছে যে s এটা আসলে প্যারামিটার, ঠিক আছে, এটা কি জিনিস? ধরে নেন স্পেস কার্ভের উপরে আমি দুটা পয়েন্ট নিলাম, একটা a আর একটা হচ্ছে b। এই যে কার্ভ বরাবর, বক্ররেখা বরাবর a থেকে b এর যে ডিস্টেন্স, ওইটাকে আমরা বলবো s। তাহলে আপনি এখানে প্যারামিটার s সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলেন। এটা হচ্ছে স্পেস কার্ভের উপরস্থ দুটা বিন্দুর মধ্যবর্তী আর্ক লেংথ তথা এই দুটা বিন্দুর মধ্যবর্তী যে আর্ক লেংথ, যেটা দেখতে পাচ্ছেন আর্ক লেংথ সরাসরি দূরত্ব না, আর্ক লেংথ মানে আর্ক বরাবর, চাপ বরাবর, এই যে চাপ বরাবর যে লেংথ, ওটাই হচ্ছে আমাদের এস। এবার ইউটা কি? ইউটা হচ্ছে এস এর একটা ফাংশন। ইউটা হচ্ছে এস এর একটা ফাংশন। সেটা কিরকম, সেটা আমরা অঙ্ক করলে আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দিতে পারবো। আপাতত মনে রাখবেন ইউটা হচ্ছে এস এর একটা ফাংশন। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু খেয়াল করুন, যেমন এখানে ট্যানজেন্ট লাইনের অ্যালং এ ইউনিট ভেক্টর টি, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর, একক ভেক্টর along the tangent line, along the tangent line, থিটা হচ্ছে ট্যানজেন্টের along এ ইউনিট ভেক্টর। সবাই একটু মনোযোগ দেন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। যদি স্পেস কার্ভের সমীকরণ r ইকুয়াল টু r অফ s হয়, এক্ষেত্রে ট্যানজেন্ট লাইনের অ্যালং এ ইউনিট ভেক্টর টি, এটা বের করার ফর্মুলা হচ্ছে r প্রাইম। আর যখন স্পেস কার্ভের সমীকরণ r ইকুয়াল টু r অফ ইউ, তখন ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে r ডট ডিভাইডেড বাই r ডটের ম্যাগনিটিউড। একটু পরিচয় করিয়ে দিই।
এখানে আর প্রাইম মানে হচ্ছে DRDS, আর ডট মানে হচ্ছে DRDU। গুরুত্বপূর্ণ দুটা নোটেশন আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আরটা এস এর ফাংশন হয়, আপনি বাধ্য সেই আরটাকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, আপনি বাধ্য। তাহলে আমরা আর কে এস এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটাকে সবসময় আমরা আর প্রাইম দ্বারা ডিনোট করব। আর যদি আর ইউ এর ফাংশন হয়, তাহলে আরটাকে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে আপনি বাধ্য। তাহলে আর কে ইউ এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটাকে আমরা ডট আর ডট এই নোটেশনে আমরা নোটেট করব। প্রিয় শিক্ষার্থী, এই দুটা জিনিস যদি আপনি গোলাই ফেলেন, তাহলে আপনি ডিফারেন্সিয়াল জিওমেট্রি মোটেও পারবেন না। মনে রাখবেন, আবার বলছি, গুরুত্বপূর্ণ একটা কথা, আরটাকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রাইম ইউজ করবেন, ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডট ইউজ করবেন। আবার বলছি, এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রাইম ইউজ করবেন, ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডট ইউজ করবেন, ডট। তাহলে যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ এস, তখন টেনজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর প্রাইম। আর প্রাইম মানে হচ্ছে এটি। আর যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ, তখন টেনজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর ডট ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। দেখতে পাচ্ছেন? এবার আমি কিন্তু আপনাদেরকে একদম ডিফারেন্সিয়াল জিওমেট্রির শিকড় থেকেই বলতে শুরু করছি এবং শিকড় পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার পড়ানোর মধ্যে কোনো যদি গ্যাপ থাকে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কোনো গ্যাপ না থাকার জন্য। তো যেটি বলছিলাম, এখন এই যে টি ইকুয়াল টু আর প্রাইম আবার টি ইকুয়াল টু আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড একই জিনিস বের করার দুই ফর্মুলা। তাহলে এখান থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন, একটা শিক্ষণীয় বার্তা পাচ্ছেন। সেটি হচ্ছে, যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ এস এই ফরম্যাটের হয়, তাহলে টেনজেন্ট লাইনের অ্যালং এ ইউনিট ভেক্টরের ফর্মুলা বের করার জন্য এই ফর্মুলা। আর যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ হয়, তখন টেনজেন্ট লাইনের অ্যালং এ ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা। একই জিনিস আপনি দুটা ভিন্ন উপায়ে আপনি এখানে বের করবেন। তাহলে এখান থেকে যে মেসেজটা পাচ্ছেন সেটা হচ্ছে এই, যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ এস হয়, তখন একই জিনিসের ফর্মুলা ভিন্ন। আর যখন আর ইকুয়াল টু আর অফ ইউ স্পেস কার্ভের সমীকরণ, তখন একই জিনিসের ফর্মুলা বের করা ভিন্ন। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যখন স্পেস কার্ভের সমীকরণ এই ফরম্যাটে থাকে এবং এই ফরম্যাটে যদি থাকে, আপনি দুটার জন্য একই জিনিসের ফর্মুলা একভাবে আপনি ইউজ করতে পারবেন না। এই মুহূর্তে আমি স্পেস কার্ভের সমীকরণ এটা ধরে আমি এখন এটা প্রমাণ করব, এরপরে আমি এটা প্রমাণ করব। এই দুটা প্রমাণ পরীক্ষায় আসে, এই দুটা প্রমাণ পরীক্ষায় আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি, যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ এস, তখন টেনজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা এটি, এটা প্রমাণ করে দিচ্ছি। এরপর ইনশাআল্লাহ প্রমাণ করতে যাব
যখন স্পেস কার্ভের সমীকরণ r ইকুয়াল টু r অফ ইউ, তখন ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা এটা আমরা প্রমাণ করব। এই দুটা জিনিস আপনার পরীক্ষায় আসে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? আপনারা মাঝে মাঝে কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমরা অনুপ্রেরণা পাই। এবার আমি আপনাদের সামনে দুটা থিওরি প্রমাণ করে দিচ্ছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। ইফ r equal to r of s be a space curve, then t equal to r5। যদি স্পেস কার্ভের সমীকরণ r equal to r of s হয়, এক্ষেত্রে ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর t বের করার ফর্মুলা r5। প্রিয় শিক্ষার্থী, অনেকবার আসছে এই থিওরামটা প্রমাণ। তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা স্পেস কার্ভ নিলাম, এটা স্পেস কার্ভ। এই কার্ভের সমীকরণ হচ্ছে r ইকুয়াল টু r অফ s। প্রিয় শিক্ষার্থী, আমি এই কার্ভের উপরে একটা পয়েন্ট নেব। পয়েন্টটার নাম দিলাম পি পয়েন্ট, যার স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স ওয়াই জেড। আর একটা পয়েন্ট নেব কিউ বিন্দু, যেটি পি বিন্দুর খুবই কাছাকাছি। আমি একটু দূরে করে ড্র করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, অন্য কিছু নয়। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই কমা জেড প্লাস ডেল জেড। প্রিয় শিক্ষার্থী, এই স্পেস কার্ভের উপরে আমরা দুটা পয়েন্টস নিলাম, একটা হচ্ছে পি বিন্দু আর একটা কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই জেড, কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই জেড প্লাস ডেল জেড। উল্লেখ্য যে কিউ বিন্দুটা একদম পি বিন্দুর কাছাকাছি, তবে আমি একটু দূরে ড্র করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রিসিটি চলে গেল, তারপর ওয়াইফাই কানেকশন চলে গেল, আবার মোবাইলের ডাটা দিয়ে করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করুন প্লিজ। দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি চলে গেল, ভাগ্য খারাপ। আচ্ছা, যাই হোক, যতক্ষণ মোবাইলের ডাটা থাকে ততক্ষণ চলবে। আল্লাহর কাছে দোয়া করুন যেন ইলেকট্রিসিটি দ্রুত চলে আসে। তো যেটা বলছিলাম, এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু খুবই কাছাকাছি। ধরলাম এখানে এ বিন্দু, এ থেকে পি এর আর্ক লেংথ, এটাকে আমরা ছোট হাতের এস ধরলাম। এই এসটাই হচ্ছে আমাদের ইএস।
যেহেতু কিউ বিন্দুটা পি বিন্দুর কাছাকাছি, তাহলে নিশ্চয়ই এই যে আর্ক লেন্থ এটা খুবই ছোট হবে। যেরকম এক্স এর সামান্য বৃদ্ধি ডেল এক্স, ওয়াই এর সামান্য বৃদ্ধি ডেল ওয়াই, জেড এর সামান্য বৃদ্ধি ডেল জেড, ঠিক একইভাবে এস এর সামান্য বৃদ্ধি হবে ডেল এস। এটা হচ্ছে পি এবং কিউ এর আর্ক লেন্থ, এই দুটা পয়েন্টের মধ্যবর্তী আর্ক লেন্থ। এখন এখানে ধরলাম একটা বিন্দু, মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন ভেক্টর ছোট হাতের আর ধরলাম, আর মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর পজিশন ভেক্টর ধরে নিলাম আর প্লাস ডেল আর। আমরা এখন পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম, পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম, পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে আমরা একটা পি কিউ একটা কর্ড পাচ্ছি। কর্ড মানে হচ্ছে জিয়া। জিয়া তো সবাই চিনেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রিয় শিক্ষার্থী, তাহলে পি কিউ এর অ্যালং এ যে একটা ভেক্টর, এটা কি হবে? সবার দৃষ্টি আকর্ষণ করছে সবার। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ত্রিভুজ ও পি কিউ থেকে ভেক্টরের যোগ বিধি মোতাবেক ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। ভাই আমার দরকার পি কিউ ভেক্টর। এবার ও পি ভেক্টরটাকে আপনি ডানে নিয়ে যান। ও কিউ ভেক্টর সমান হচ্ছে আর প্লাস ডেল আর মাইনাস ও পি সমান হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এখানে হিসাব করলে ডেল আর ভেক্টর। তাহলে আমরা এখানে পি কিউ ভেক্টর সমান যে ডেল আর ভেক্টর সেটা আমরা প্রমাণ করলাম। এই যে পি কিউ কর্ড, এটা একটা ভেক্টর। এই যে পি কিউ বরাবর যে ভেক্টর, পি কিউ ভেক্টরের ইউনিট ভেক্টর এখন আমার দরকার। আপনারা জানেন ইউনিট ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টর হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউড তথা মান 1, সেই ভেক্টরটাকে বলা হয় ইউনিট ভেক্টর। কিভাবে আমরা সেই ইউনিট ভেক্টরটা নির্ণয় করি লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটা জিনিস জানা দরকার। এক্স অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর আই, ওয়াই অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর জে, জেড অক্ষের অ্যালং এ ইউনিট ভেক্টর কে, ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি, নরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর এন, বাইনরমালের অ্যালং এ ইউনিট ভেক্টর বি। কিন্তু এই ভেক্টরগুলা আমরা সবাই চিনি, জানি। আমি আপনাদের সামনে লাইভ ক্লাস নিচ্ছি অনলাইনে। আমি যেরকম আই, জে, কে, টি এন বি এদের বিহেভিয়ার জানি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের টিচাররাও কিন্তু ওনারা একই বিহেভিয়ার জানেন। এবার আমি একটা অজানা একটা ভেক্টর নিই, এ ভেক্টর। তো এ ভেক্টর এটা কিন্তু এটার বিহেভিয়ার আমরা এখনো জানি না। তবে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর আপনি কিভাবে বের করবেন? ধরেন এটা যেহেতু অজানা একটা ভেক্টর, অপরিচিত, তার ইউনিট ভেক্টর বের করবেন। ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করেন আপনি ইউনিট ভেক্টর পাবেন। তাহলে এটা হচ্ছে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর। তাকে আমরা কিভাবে ডিনোট করব, সূচিত করব? তাকে আমরা এভাবে সূচিত করব। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, টুপি চিহ্ন দিলে বোঝায় ইউনিট, এই টানটা দিলে বোঝায় ভেক্টর, ইউনিট ভেক্টর। এবার এই ভেক্টরটার ইউনিট ভেক্টর আমাদের অপরিচিত, এই কারণে আমি টুপি চিহ্ন দিয়ে তাকে পরিচয় করিয়ে দিলাম। এটা হচ্ছে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর। বাট ওই যে বললাম
আমিনা ব্লু আই জে কে এদেরকে চিনি, অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি টিচাররা এদেরকে চিনে। অতএব চেনা ব্রাহ্মণের পয়তা লাগারা বিদায় এদের উপরে টুপি চিহ্ন দেওয়াটা ফরজ নয়। দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। বাট এই ইউনিট ভেক্টরটা আপনি চিনেন না, এই কারণে আপনাকে টুপি চিহ্ন দিয়ে বোঝাতে হবে এই ভেক্টরটা ইউনিট ভেক্টর। তাহলে যেটা বলছিলাম আমি, এখন এই যে কর্ড পি কিউ বরাবর ইউনিট ভেক্টরটা আমরা নেব। নাও ইউনিট ভেক্টর along the chord PQ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটা লিখে নিচে ওই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা লাগবে। তাহলে PQ বরাবর ভেক্টর হচ্ছে PQ ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড বলতে, আচ্ছা জিজ্ঞেস করলাম আপনারা তো অনার্স থার্ড ইয়ারে পড়েন, ভেক্টর 9 পড়ছেন, ইন্টারমিডিয়েটে পড়ছেন। একটা ভেক্টরের ইউনিট ভেক্টর সম্পর্কে আমরা এখন জানলাম। যদি বলি একটা ভেক্টরের ম্যাগনিটিউড তথা মান বলতে আমরা কি বুঝি? একটা ভেক্টরের মান বলতে ওই ভেক্টরের লেংথকে বোঝানো হয়। তাহলে পি কিউ ভেক্টরকে তার মান দিয়া ভাগ করলে এই যে কর্ড বরাবর আপনি ইউনিট ভেক্টরটা পাবেন। তাহলে কর্ড পি কিউ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে পি থেকে কিউ এর লেংথটা। তাহলে আমরা এখানে এভাবে লিখব, লেংথ অফ পি কিউ বরাবর লেংথ, পি কিউ এর লেংথ। এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো। এই যে পি কিউ সমান আপনি বের করলেন, এখানে আমরা ডেলার বসালাম, আর এখানে লেংথ পি কিউ আমরা না বসিয়ে এখানে লিখব আর্ক লেংথ of PQ into arc length of PQ divided by length of PQ. দেখুন arc length of PQ যদি আপনি ক্যান্সেল করে দেন, তাহলে PQ ডিভাইডেড বাই লেংথ অফ PQ এটাই থাকে। এখানে আমরা ডেলারটা একটু পরে বসাই, তাহলে PQ ভেক্টরটাই বসাই। আপনারা দেখতে পাচ্ছেন কৃষিক্ষেত্রে PQ ভেক্টর সমান, যেখানে আপনি ডেলার প্রমাণ করলেন ডিভাইডেড বাই আর্ক লেংথ অফ PQ। এই যে PQ এর আর্ক লেংথ হচ্ছে এটাই হচ্ছে আর্ক লেংথ, মানে আর্ক বরাবর, চাপ বরাবর, বক্ররেখা বরাবর যে লেংথ, সেটা হচ্ছে আমাদের ডেলএস। এবার এখানে যেভাবে আছে ওইভাবেই থাক, arc length of PQ divided by length of PQ। সেক্ষেত্রে আপনার জানা দরকার, আপনার বের করা দরকার ট্যানজেন্টের অ্যালং ইউনিট ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, এই যে কিউ বিন্দুটাকে যদি আপনি আস্তে আস্তে আর্ক বরাবর, এই যে বক্ররেখা বরাবর যদি আপনি পি এর দিকে যদি নিয়ে আসেন, অর্থাৎ পি এর জায়গায় যদি নিয়ে আসেন, এই সরল রেখাটা তখন এরকমই হবে, তাই না? ধরে নেন কিউ বিন্দুটাকে আপনি টেনে এই জায়গায় নিয়ে আসলেন, তাহলে এই জিনিসটা আরটা এটা হবে। কিউটা যদি এখানে নিয়ে আসেন তাহলে এরকমই হবে।
আবার কিউটা যদি পি এর উপর নিয়ে আসেন তাহলে এই সরল রেখাটা তো এরকমই হবে, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের ট্যানজেন্ট। তাহলে কিউ কে যখন আপনি পি এর জায়গায় নিয়ে আসবেন তখন কর্ডটা ট্যানজেন্ট হয়ে যাবে, তখন কর্ডের এলং এ ইউনিট ভেক্টর সেটা ট্যানজেন্টের এলং এ ইউনিট ভেক্টর হয়ে যাবে। তাহলে এবার এখানে আমরা লিখি, সুতরাং ইউনিট ভেক্টর along the tangent line equal to, আমি আবার বলছি, এটা তো ভাই পি কিউ বরাবর ইউনিট ভেক্টর, আমার তো দরকার ট্যানজেন্টের এলং ইউনিট ভেক্টর। তাহলে যখন আপনি কিউটাকে আস্তে 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 আর বরাবর পি বিন্দুতে নিয়ে আসবেন তখন এই কর্ডটা এরকমই তো হয়ে যাবে, এটাই তো তখন ট্যানজেন্ট। এই সরল রেখাটা পি বিন্দুতে স্পর্শ করবে এই বক্ররেখাটাকে। তাহলে এই কর্ডটার এলং এ যে ইউনিট ভেক্টর সেটা ট্যানজেন্টের এলং এ ইউনিট ভেক্টর হবে যখন কিউটা আর বরাবর পি বিন্দুতে চলে আসে। তাহলে আমি এখানে লিখলাম ইউনিট ভেক্টর অ্যালং দ্য ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইনের অ্যালং এ যে ইউনিট ভেক্টর সেটা যখন কিউটা পি বিন্দুতে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখব লিমিট কিউ টেন্ডস টু পি, তাহলে ডেল আর ডিভাইডেড বাই ডেল এস, এখানে লিখব আর্ক লেংথ অফ পি কিউ ডিভাইডেড বাই লেংথ অফ পি কিউ। যদি কিউটা আর্ক বরাবর পি বিন্দুতে চলে আসে এই কর্ডটার কর্ড থাকবে না, সেটা হয়ে যাবে ট্যানজেন্ট, তখন কর্ডের এলং এ ইউনিট ভেক্টরটা মানে হচ্ছে ট্যানজেন্টের এলং এ ইউনিট ভেক্টর। তাহলে এটা কখন হবে? যখন কিউটা পি বিন্দুতে চলে আসবে। তাহলে কিউটা পি বিন্দুতে চলে আসবে যখন কিউটা টেন্ডস টু পি এর জায়গায় চলে আসবে। এখন প্রিয় শিক্ষার্থী, যদি কিউটা এই যে কিউটা আর্ক বরাবর পি এর এখানে আসবে তখন এই লেংথটা এই যে আর্ক লেংথ ডেল এস, এটাই তো ডেল এস আর্ক লেংথ, এই ডেল এসটা কি আর ডেল এস থাকবে? ডেল এস এর মান কত হবে? 0 হবে, কারণ এখানে পি এবং কিউ বরাবর এই আর্ক বরাবর যে লেংথ এটাই তো আমাদের সেই ডেল এস ছিল। যখন কিউটা পি বিন্দুতে চলে আসবে তখন এই যে আর্ক লেংথ ডেল এসটা তার থাকবে না, এটা তো 0 হবে। এই জন্য এখানে লিখব লিমিট ডেল এস টেন্ডস টু 0, তাহলে এখানে হবে ডেল আর ডেল এস। প্রিয় শিক্ষার্থী, যখন কিউ বিন্দুটা পি বিন্দুতে আসবে তখন এই সরাসরি দূরত্ব এবং আর্ক বরাবর যে দূরত্ব দুটাই তো সেম হবে। যেমন দেখুন, দুজন মানুষ, এখানে একজন মানুষ এ বি, দুটা পয়েন্টে দুটা মানুষ দাঁড়ানো, এই এ মানুষটা বি তে আসার জন্য দুটা পথ আছে, একটা হচ্ছে সরাসরি, একটা ঘুরাই আসতে হয়। একটা হচ্ছে সরাসরি দূরত্ব, আর একটা হচ্ছে আর্ক লেংথ, মানে আর্ক বরাবর, চাপ বরাবর। যখন এই বিন্দুটা পি বিন্দুটা অর্থাৎ বি মানুষটা এ বিন্দুতে যখন চলে আসবে তখন এই দূরত্ব আর এই দূরত্ব তো সেম হয়ে যাবে, একই হয়ে যাবে না? তখন এটা যখন এখানে চলে আসবে এটা কি আর থাকবে? তখন সরাসরি দূরত্ব এবং আর্ক বরাবর যে দূরত্ব দুটাই কিন্তু সেম হয়ে যাবে। তাহলে যখন কিউ বিন্দুটা পি বিন্দুতে চলে আসবে তখন আর্ক লেংথ অফ পি কিউ, তার মানে এই ডেল এস, এই লেংথটা আর লেংথ অফ পি কিউ, তার মানে সরাসরি এই দূরত্বটা দুটা সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে এটা আর এটা সেম হয়ে গেলে কাটলে কত হয়? 1 হয়। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন নিচেরটা যদি টেন্ডস টু 0 হয় এই ক্ষুদ্র ডেল এটা ডি তে কনভার্ট হয়, তাহলে ডি আর ডিএস। আবার বলছি,
যদি নিচেরটা টেন্ডস টু 0 হয় তখন ডেল ডি তে পরিবর্তন হয়। আর আপনাদেরকে আমি আগেও বলেছি আরটাকে যখন এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন তাকে আমরা আর প্রাইম দ্বারা ডিনোট করি, আর ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর হচ্ছে টি। তাহলে সুতরাং টি সমান হচ্ছে আর প্রাইম। এটা আমরা প্রমাণ করলাম, এটা আমরা প্রমাণ করলাম। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? প্রিয় শিক্ষার্থী, আমরা টি সমান আর প্রাইম প্রমাণ করলাম। তাহলে যখন আরটা এস এর ফাংশন তখন ট্যানজেন্টের অ্যালং এ যে ইউনিট ভেক্টর টি, ওই ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর প্রাইম। আবার বলছি, যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ এস, তখন কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট যদি ড্র করেন, ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর প্রাইম। আমরা এখন সুন্দরভাবে খুব ভালো মতো ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে এই থিওরামটা প্রমাণ করে দিলাম। আপনারা একটু খেয়াল করুন। আমি একটা মিনিট আপনাদের জন্য এটা রাখবো, তারপর মুছে দেবো, আপনারা তুলে নেন। আরেকটা কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে ভাই আমি যা পড়াবো ইনশাল্লাহ তাই কমন পড়বে। যারা আমার কাছে পড়েন অফলাইনে তারা জানেন আমি যা পড়াই তাই কমন পড়ে, এর বাইরে আসে না। এটা আপনারা সবাই জানেন যারা আমার কাছে পড়েন অফলাইনে। আর আমার লেখা ডিফারেন্সিয়াল জিওমেট্রির উপরে দুটো বই আছে, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আর একটা হচ্ছে বাংলা মিডিয়াম। যারা প্রশ্ন করে বেশিরভাগ ক্ষেত্রে আমার বই থেকেই প্রশ্ন করে, তা আমি যা পড়াবো ইনশাল্লাহ তাই কমন পড়বে। প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদেরকে আরেকটা থিওরি পড়াচ্ছি। এখন আপনাদেরকে আরেকটা থিওরি পড়াচ্ছি। এখন আপনাদেরকে আরেকটা থিওরি পড়াচ্ছি। আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এবার আরেকটা থিওরি পড়াচ্ছি। সেটি হচ্ছে যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ, তখন ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড। এটাও অনেকবার পরীক্ষা আসছে। আবার বলছি, আবার বলছি, আবার বলছি, যদি স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ হয়, তখন ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা হচ্ছে আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা প্রমাণ করব। বইতে বিভিন্ন রাইটারের বইতে এই থিওরামটা অনেক লম্বা, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ইজিলি প্রমাণ করে দেওয়ার জন্য। সবার দৃষ্টি আকর্ষণ করছি। উই হ্যাভ, আমরা জানি। উই হ্যাভ মানে হচ্ছে আমরা জানি। উই হ্যাভ মানে এখানে আমাদের আছে এরকম নয়। উই হ্যাভ মানে হচ্ছে আমরা জানি। যেহেতু আরটা ইউ এর ফাংশন, তাহলে আমরা আরটাকে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখি। আরটাকে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জানে এভাবে করে লিখি। তাহলে আর ডট সমান হচ্ছে ডি আর ডি ইউ।
আমরা এখানে ডি আর ডিইউ এখানে সেম রুল অ্যাপ্লাই করব, তাহলে ডি আর ডিএস ডিএস ডিইউ। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আগেও বলেছিলাম ইউজ করবেন। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যখন r ইকুয়াল টু r অফ s, এক্ষেত্রে ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর t বের করার ফর্মুলা হচ্ছে